শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিক্স ওভার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর একটি দিনে আসলে আমরা অতিথি নিয়েই গল্প করব, কিন্তু তার আগে জেরিনের কাছে যাচ্ছি। শুভ সকাল জেরিন। মাসুক, শুভ সকাল। অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। একদমই তাই। মাঝখানে তুমি অনেক জায়গায় ঘুরে এলে, অনেক ঈদ গেল, অনেক কিছুই গেল, কিন্তু আজকে পুরোটা সময় কিন্তু আমরা অতিথি নিয়েই কাটাবো। চলো দর্শককে জানাই যে অনেক কিছু জানতে পারবো আজকে। অবশ্যই, আমি অপেক্ষা করে আছি। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি কথা সাহিত্যিক এবং সাংবাদিক মোস্তফা কামাল। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে, এবং আপনার কাছ থেকে জেরিন যেমনটা বলছিল যে আমরা অনেক কিছু জানতে যাচ্ছি। আন্ধার মানিক, এটা আপনার জীবনের সাথে আসলে জড়িয়ে আছে অন্যভাবে, এবং কথাটা কিন্তু শব্দগতভাবেও বেশ শ্রুতিমধুর। আন্ধার মানে তো অন্ধকার, এবং মানিক মানে তো একটা আধারের মানিক। একদম একদম। এবং আপনিও কিন্তু বাস্তব জীবনে সেটাই হয়ে উঠেছেন। ধন্যবাদ। আমরা আসলে আপনার সেই সময়টাও শুনতে চাই যে আন্ধার মানিকের দিনগুলো কেমন ছিল। ধন্যবাদ। আসলেই আন্ধারমানিক খুবই চমৎকার একটি গ্রাম, এবং একটা নদীও আছে আন্ধারমানিক নামে। আচ্ছা, নদীর নামে কি গ্রামের নাম? নদীর নাম, গ্রামের নাম তো বহু পুরনো। আমি সেই ব্রিটিশ আমলের অনেক আগে, মানে পঞ্চম জজ বা তারপরে রাজা, মানে ওই সময় মহারানী ভিক্টোরিয়া, ওই সময়কালের দলিল দস্তাবেজ আমি দেখেছি। কারণ আমি একটু আমার পূর্বপুরুষদের খুঁজছিলাম, তো আমি 6 পুরুষ পর্যন্ত আমি পেয়েছি আমার পূর্বপুরুষদের। তো সেখানেও আন্ধারমানিকই আছে। তো একটা আমার মনে হয় যে এটা বহু পুরনো একটি গ্রাম। এই গ্রামটা মানে এমন একটা জায়গায়, এটা ভৌগোলিক অবস্থানগত অবস্থাটা হলো যে একদিকে হিজলা উপজেলা, আরেকদিকে মেহেন্দিগঞ্জ উপজেলা, আরেকদিকে মুলাদি। এর মাঝখানে একদম হিজলার ঠিক পাশাপাশি। এবং এখানকার এই যারা হিজলাতে যারা মানে অফিসার, মানে থানা উপজেলা, মানে তখন তো থানা ছিল, এবং থানা হেডকোয়ার্টার যারা অফিসার ছিল, তাদের সঙ্গে এই গ্রামটার একটা অন্যরকম সম্পর্ক। যে কারণে আমাদের ভাষাটা এই কেউ বলতে পারে না, আমাকে অন্তত, যে আপনার ভাষা তো বোঝা যায় না যে আপনার বাড়ি বরিশালে। কারণ ওই ল্যাঙ্গুয়েজটা, বরিশালের যে টান বা মোরা মগো এরকম কথা বলে না, ওই জিনিসটা ওই আমাদের গ্রামটায় আবার নাই, একদমই মুক্ত। ওই ওখান থেকেই এটা আসছে। আসলে ভাষাটা তো মানুষের মুখের ভাষা আসে, মানে পারিপার্শ্বিক যারা থাকে তাদের কাছ থেকে। তো আমাদের এই গ্রামটা এইভাবে গড়ে উঠেছে, এবং পাশাপাশি হলো গ্রামের শিক্ষিত জনগোষ্ঠী অনেক বেশি। আমি মানে বহুকাল আগে থেকেই আমাদের বাড়ির পাশে প্রাইমারি স্কুল, তারপরে আরো ওই গ্রামে হাই স্কুল ওই গ্রামেই, এবং অনেকগুলি স্কুল এবং মাদ্রাসা, সেটাও আমাদের বাড়ির কাছাকাছি। ফলে একটা শিক্ষার হারটা অনেক বেশি। মানে উন্নত একটা গ্রাম আমরা বলতে যা বুঝি। এবং এখন কিন্তু পুরুষ শূন্য এই অর্থে যে সবাই যারা চাকরি করছে, মানে ছাত্রছাত্রী ছাড়া, মানে যারা পড়াশোনা করে এরা ছাড়া সব, মানে এসএসসির পরেই কেউ মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে, তারপরে ঢাকায় চলে আসে বা অন্য জায়গায় চলে যায়, আর অনেকে দেশ বিদেশে চলে যায় চাকরি। ফলে মানে বড় পুরুষ, মানে যারা চাকরি কর্মক্ষম, কিছু না কিছুর সঙ্গে সবাই ইয়াতে, ফলে একটা, এবং আপনি ওখানে টিনের ঘর হচ্ছে খুবই, যারা একটু গরিব, কিন্তু আপনি কোনো মানে ওই যে খড়কুটা দিয়ে যে ঘর বা ছন বলে, যে সেইটা দিয়ে যে ঘর, এটা আমি আমার যে উদ্দেশ্য দেখিনি। এবং রান্নাঘরও আগে তো গ্রামে এটাই করা হতো, সেটা একটা সময় ছিল, কিন্তু এখন সমস্ত বিল্ডিং এবং টিনের ঘর। বলা যায় যে এক টুকরো আসলে হীরার খনির মতো। আপনার সম্পর্কে আরো শুনবো, মনে হচ্ছে যে অনেক গল্প বলার আছে, অনেক গল্প শোনার আছে। তবে তার আগে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, দর্শকদের একটু জানিয়ে আসি। ধন্যবাদ। দর্শক, দেশের অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল 3 দশকেরও বেশি সময় ধরে নিয়মিত লিখছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই রয়েছে তার অবাধ বিচরণ। তার প্রথম প্রকাশিত ছড়া মেঘনা, পাপের উত্তরাধিকার, প্রথম গল্প বীরাঙ্গনার লড়াই, উপন্যাস ভিনদেশি গোয়েন্দা, প্রথম সায়েন্স ফিকশন ক্লোন মামা, প্রথম শিশুতোষ বই পাগলা ভূত, বিদ্রূপ ও রম্য বই পাগল ছাগল ও গাথা সমগ্র, প্রতীক্ষার শেষ প্রহর, প্রথম গবেষণামূলক বই আসাদ থেকে গণ অভ্যুত্থান, সারা জাগানো উপন্যাস জনক জননীর গল্প, হ্যালো কর্নেল প্রভৃতি।
এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। 2019 সালে লন্ডনের অলিম্পিয়া পাবলিশার্স থেকে প্রকাশিত হয় দ্য মাদার শিরোনামে তার একটি বই। আফগানিস্তানে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি, নেপালে রাজতন্ত্র বিরোধী গণঅভ্যুত্থান, পাকিস্তানে বেনজির ভুট্টো হত্যাকাণ্ড এবং শ্রীলঙ্কায় তামিল গেরিলার সংকট কভার করে প্রতিবেদন ও নিবন্ধ লিখে আলোচিত হন। বর্তমানে তিনি দৈনিক খবরের কাগজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন দর্শক ফিরে যাই এই অতিথির কাছে। যেমনটা আসলে বলছিলাম, সাংবাদিকতায় অনেক অবদান রয়েছে আপনার দেশে, দেশের বাহিরে। ঠিক তেমনই করে আসলে লেখালেখিতেও নিজের অবদান রেখেছেন, ছোটদের জন্য এবং বড়দের জন্য, সবার জন্যই লিখেছেন। যেমনটা আসলে মাসুক বলতে চাচ্ছিল যে ছোটবেলায় একটু ফিরে যেতে চাই, ছোটবেলার জীবনটা কেমন ছিল, পড়াশোনা কেমন ছিল, আবারও একটু আন্ধারমানিকে ফিরতে চাই। ধন্যবাদ। আমাকে কিন্তু কেউ কখনো, আমার বাবা মাও বলেনি যে তুমি স্কুলে যাও। আচ্ছা। আমি একটু 7 বছর বয়সে প্রথম স্কুলে যাই। তো আমার কাজিনরা সবাই স্কুলে যায়, আমি যেতাম না। আমি এই নানা কিছু খেলতাম আর কি, খেলতে পছন্দ করতাম। এই ডাঙ্গুলি খেলা, দাঁড়িয়াবান্ধা, ফুটবল, ভলিবল, তখন থেকেই এক ধরনের একটা ইয়া ছিল। তো আমার চাচাতো ভাই একদিন বলে, সে আমার চেয়ে বয়সে একটু ছোট। আচ্ছা। সে বলতেছে তুমি কি স্কুলে যাবে না? আমি বললাম যে স্কুলে যাব। বলে যে হ্যাঁ চলো, আমার সাথে চলো। তো ওই ছোট ওয়ান বড় ওয়ান বলে না, তো ছোট ওয়ান থেকে বড় ওয়ানে উঠছে। আচ্ছা। তো ও তো আমার ছোট, তো আমি ওর সঙ্গে ছোট ওয়ানে আর পড়লাম না, ওর সঙ্গে বড় ওয়ানে গিয়ে গেলাম আর কি। যার বাড়ির পাশেই যেহেতু স্কুল, তো ওই যে যাওয়া শুরু করছি। আমাকে কেউ কখনো বলে না যে তুমি স্কুলে যাও, পড়তে বসো। ওই যাওয়ার পর থেকেই আমি তখন স্কুল থেকে আমাকে স্কুলে বলছে যে তুমি নতুন আসছো, ইয়ে করে। তো আমি তারপর থেকেই আমি পড়াশোনায় একটু মনোযোগ দিলাম, নিজে ভালো লাগা শুরু হলো স্কুলটা। এটা কিন্তু অন্যরকম একটা বিষয়। তো স্যাররা খুব পছন্দ করছে। তো প্রথম বছরেই আমি ফার্স্ট হয়ে ক্লাস 2-তে উঠি। তো শিক্ষকরা পছন্দ করছেন বলছিলেন, আপনার বাবাও তো একজন শিক্ষক ছিলেন। তো আপনার বাবা বাড়িতে তার কি বলবো অভিব্যক্তি বা তার পার্সোনালিটি কোনোভাবে আপনাকে প্রভাবিত করেছিল পড়াশোনার ব্যাপারে? মনে হয়, কারণ উনি অন্যান্য বইও পড়তেন, সেই প্রসঙ্গ আমি যাব। যেমন বিষাদ সিন্ধু আমার প্রথম পড়া উপন্যাস। কত বিষাদ সিন্ধু তো একটা আসলে বড়দের, আমি অত ছোট সময় আমি কিন্তু কিছুই বুঝিনি, কিন্তু আমি বইটা পড়েছি। কারণ দেখতাম যে এটা বাবা পড়ে খুব চোখের পানি ফেলেছেন অনেক। তো যাই হোক, আমি তখন যখন 2-তে উঠলাম, তখন ওই আমার কাজিনটা, সে আবার ওই যে আমি বলেছিলাম যে হিজলা যে আমাদের পাশে TTNDC প্রাথমিক বিদ্যালয়, সেটা হয়েছিল হেডকোয়ার্টার সদরে। তো সে ওখানে গিয়ে ভর্তি হলো। তা আমিও তার সঙ্গে আমি ওই স্কুলে চলে গেলাম, ওই বাড়ির ওই কাছের স্কুলে পড়লাম না। তো ওখানে যাওয়ার পরে ওখানে তো আরো বড় এনভায়রনমেন্ট, অনেক শিক্ষার্থী, ধরেন ওখানে 50-60 জন শিক্ষার্থী। তো আমি যাওয়ার পর ওখানেও আমার ওই ফার্স্ট পরের ক্লাসে ওঠা, 5-এ বৃত্তি পাওয়া, তারপরে আবার ওই স্কুলের সঙ্গে হচ্ছে হাই স্কুল, BCD হাই স্কুল। তো সেখানেও আমি 6-এ ভর্তি হলাম, 6 থেকে 7-এ উঠলাম ফার্স্ট হয়ে। তারপরে আমি অল অলং কিন্তু ফার্স্ট বয় ছিলাম। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই, সেখানে আমার যে সেকেন্ড বয় ছিল, সে ছিল হিন্দু, এবং তার সাথে আমার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এবং এটা স্যাররাও অবাক হতো যে ফার্স্ট বয় সেকেন্ড বয় একটু বৈরিতা থাকে, একটু রেষারেষি থাকে, কিন্তু আমার সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক কি করে। এবং আমাদের যে কোনো অনুষ্ঠানে ঈদ বা 2 ঈদেই সে আসতো, তার বোন আসতো, তার বোনও আবার আমাদের সঙ্গে পড়তো, সে একটু পিছনে ছিল আরো, কিন্তু আমাদের সঙ্গে এই পারিবারিক একটা সম্পর্ক ছিল। এবং ক্লাস 10 পর্যন্ত কিন্তু আমরা ফার্স্ট সেকেন্ড ছিলাম, আমি ইয়া ছিলাম, কিন্তু স্কলারশিপ পেয়েছি, সে আবার বৃত্তি পাইনি, বাট সেকেন্ড বয় ছিল। এইটাও আমি বৃত্তি পেয়েছি। তো আমাকে কিন্তু আমার বাবা মা কখনো বলেনি যে তুমি পড়াশোনা করো। এই যে আমি আবার আমার ওই চাচাতো ভাইয়ের একজন শিক্ষক ছিল, গৃহ শিক্ষক, আমার কোনো শিক্ষকও ছিল না, আমি নিজে নিজেই পড়ছি। কিন্তু সে আমার সঙ্গেই পড়তো, সে পিছনে ছিল আরো, কিন্তু আমার সঙ্গে এটা পারতো না, যে কোনো কারণে হোক। আমার হয়তো পড়াশোনার ইয়াটা একটা ওই যে আমি স্কুলের পড়াটাই ওই দিনেই শেষ করতাম, যে দিনের পড়া, ফলে আমার ওই পরীক্ষায়ও আমার সঙ্গে কেউ পারতো না। তো এইভাবেই আসলে। আর আমি যখন লেখালেখি, যে মেঘনার প্রথম প্রকাশিত যে ছড়া, এটা আমি ওই ক্লাস 7-এ থাকতে আমি এটা
লিখলাম। লেখার পরে আমি বরিশালে পাঠালাম। ক্লাস 7-এ থাকা ক্লাস অবস্থায় 7-এ আপনি থাকা লিখলেন হ্যাঁ। প্রথম। তো আমি এইটা লিখলাম এই ইয়াতে, মেঘনা নদীর নাম তো সবাই জানে যে বাংলাদেশের 3টা বড় নদীর একটা। সেখানে এই যে ভাঙন মানুষের জীবনকে একদম নিঃস্ব করে দিত। এবং আরেকটা ছিল মেঘনার ওপারে চরাঞ্চলে আমি দেখেছি খুব মানে এই যে জমির ধান কাটা নিয়ে একটা ভয়ঙ্কর সংঘাত হতো। এইগুলি আমার মনে খুব রেখাপাত করতো, আমাকে মানে আহত করতো যে একটা পরিবার, যেন একটা অত্যন্ত ধনী পরিবার, আপনি পরের দিন দেখলেন যে সে তার কিছু নাই, নিঃস্ব, ভাঙনে এমন অবস্থা হয়েছে। এবং খুব কঠিন ভাঙন ছিল মেঘনা। খুব কাছে থেকে দেখা হয়েছিল এগুলি মানে খুব কাছে থেকে দেখার সুযোগ হয় না, মানে এগুলি শুনেছি। তারপরে আমরা যখন গিয়েছি, তাদের অনেকে আত্মীয় স্বজনের মধ্যেও ছিল, গিয়ে দেখলাম যে তাদের কিছু নাই। এবং এইগুলি তো আসলে মানুষকে একটা 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 ধনী পরিবার, আপনি গ্রামে জানেন যে তাদের একটা কিন্তু ভাঙনে আপনার তার সমস্ত কিছু শেষ করে দিল, তার তো কিছু নাই, কিচ্ছু থাকে না। তো সেই জিনিসগুলি আমাকে খুব আহত করেছে। তখনই আমি এটা লিখলাম এবং দেখলাম যে এটা ছাপা হলো। আমি মাকে নিয়ে মানে ওই আনন্দে আমি মাকে দৌড়ে মায়ের কাছে গেলাম ওই পত্রিকা নিয়ে। যাওয়ার পরে মা খুব আশীর্বাদ করলেন, বললেন যে তুই লেখালেখি কর, অনেক বড় হবি। ওই যে একটা ইন্সপায়ারেশন। স্কুলে জানিয়েছিলেন? স্কুলেও বন্ধুরা জানতো, তো তখন আমাকে টিচাররা ওই কারণে একটু এক্সট্রা ভাবে দেখতো যে আমার ক্রিয়েটিভিটি একটু অন্যরকম, বা ওই যে আমার মানে লেখার যে খাতাগুলিও একটু স্যাররা বিশেষভাবে ইয়া করতো, যে সেখানে শুধুমাত্র যে পাঠ্য বইয়ের ইয়া ছিল সেটা না, যে মুখস্থ বিদ্যা দিয়েই আমি ইয়া করেছি। সেখানে একটু ক্রিয়েটিভিটি ছিল, সেটা আমার হয়তো নিজস্ব, যেটা আমি এখন হয়তো বুঝতে পারি যে কেন আমি ফার্স্ট হতাম। নিশ্চয়ই তার একটা ইয়া ছিল, মানে পার্থক্য ছিল অন্যদের থেকে, কারণ সবাই তো ওই সময়টা কালে, কিন্তু এখন হয়তো ইয়ারা অত বেশি পড়াশোনা করে, আমরা তো মুখস্থই করতাম, কিন্তু তার মধ্য থেকে নিজের সৃষ্টিশীলতা যার ছিল সেই তো একটু এগিয়ে থাকতো, এবং এই কারণে আসলে জীবনের প্রতিটা ধাপে এগিয়ে গিয়েছেন। আসলে শৈশব দারুণ ছিল আপনার, এক কথায় মায়ের আশীর্বাদ ছিল প্রতিটা কাজে। মাকে নিয়ে একটু শুনবো, তারপরে হয়তো বা আপনার পরবর্তী যে ধাপে ধাপে কাজগুলো সেগুলো শুনবো। আমার মা এখনো বেঁচে আছেন, ওনার 85 রানিং। আমার বাবা ছিলেন 94 বছর বয়সে, বাবা মারা গেছেন গত বছরে। তো মায়ের ইয়াটাই আমার উপরে অনেক বেশি প্রভাবটা। মা সবসময় আমাকে মানে আমার সমস্ত কাজে সাপোর্ট দিতেন, সমস্ত কাজে, একদম ছোট সময় থেকে। আমি যা করতাম আমাকে কখনোই কোনো কাজের জন্য মানে বকতেন না, বা কোনো কাজ, আমি আমার ফুল স্বাধীনতা ভোগ করেছি। এবং আমি পত্রিকা পড়তাম ওই সময় থেকে, সংবাদ এবং একতা পড়তাম। আচ্ছা। এবং শুনলে অবাক হবেন যে আমি তখন ওই সময় আমি ওই যে মেঘনার ভাঙন, মেঘনায় এই হিংসাত্মক কর্মকাণ্ড, এগুলি আমার মনের উপরে যখন প্রভাব ফেলে, তখন আমার কাছে মনে হয়েছে যে এগুলো তো মানুষকে জানাতে হবে। তা জানানোর একমাত্র উপায় হলো লেখালেখি। তারপরে যদি এটা এই অমিতন, যেহেতু এই পত্রিকা পড়ে দেখতাম বিভিন্ন ঘটনা, সেগুলি পত্রিকায় উঠে আসে, তো এইগুলো তো পত্রিকায় উঠানো সম্ভব। তখন আমার কাছে মনে হলো যে এই সংবাদে যদি আমি চাকরি করতে পারতাম। তো তখন আমার এক স্কুল টিচার, ওখানে বিএল স্কুল, এটা মহিলাদের একটা স্কুল, ওই স্কুলের হেডমাস্টার শ্যামল চন্দ্র, উনি আমাকে খুব পছন্দ করতেন। আমি যেহেতু বিসিডি স্কুল আবার খুব প্রভাবশালী স্কুল তখন, হেডকোয়ার্টার স্কুল, তো মানে থানা হেডকোয়ার্টার স্কুল, তো আমাকে যেহেতু ফার্স্ট বয়, মানে হয়তো ওই কারণেই আমাকে খুব পছন্দ করতেন। উনি আবার ক্ষেত মজুর সমিতি, এই কমিউনিস্ট পার্টির ওই সংগঠনের সভাপতি ছিলেন ওই থানার। তখন উনি ওই পত্রিকাগুলি পেতেন, সংবাদ এবং একতা, তো এইগুলো আবার আমাকে পড়তে দিতেন। তা আমি পরের দিন আবার ফেরত দিতাম তাকে। তো ওইটার পরে আমার ওই যে পত্রিকার প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা কাজ করেছে, এবং আমি নিয়মিত পত্রিকা ওই সময় থেকেই পড়ি, গ্রামে থাকতে। তারপরে অন্য পত্রিকা পেতাম না, যেহেতু উনি পেতেন সবসময়। তারপরে তো লেখালেখি করছি, চরা, কবিতা, এগুলি আমার ইয়েটা ছিল আর কি। তারপরে মানে এসএসসির পরে আমি ধরেন আমার মনে হলো যে আমি আসলে, তখন আমাদের ওই যে হিজলাতে কলেজ হয়ে যায়, তা আমি তো ওই কলেজে পড়বো না, এখানকার এই কলেজ
বা পাথারহাট কলেজও খুব আরসি কলেজ, এটা কিন্তু নামকরা কলেজ, আমি সেখানেও যাইনি। বরিশাল বিএম কলেজও সুযোগ ছিল, আমি জানি। আমি ঢাকায় গিয়ে পড়বো, আমার এরকম একটা ইয়া হলো যে আমি ঢাকায় ছাড়া নিজেকে প্রকাশ করার যে জায়গাটা দরকার সেরকম ইয়াটা হবে না। তারপরে কিন্তু আমি ঢাকায় চলে আসি। পরিবারের সাপোর্টটা তারপরে- তখন কেমন ছিল? পরিবার ঢাকায় আসার পরে আসলে ওই যে মা সবসময় তো ইয়া করতেন, মার কাছে যেতাম, কিন্তু আমার যেহেতু আমি ঢাকায় আসব, সেই কারণে আমার তখন একটা ভয়ঙ্কর মানে একটা স্ট্রাগলের সময় শুরু হয় ঢাকায় এসে। যে আসলে তখন আমি আমারই ইয়া হলো যে যেহেতু আমি ঢাকায় থেকে পড়াশোনা করব, সেহেতু আমি এটার জন্য প্রস্তুত ছিলাম যে হয়তো অনেক স্ট্রাগল আমাকে করতে হবে। সেই স্ট্রাগলের মানে সত্যিকার অর্থেই একটা স্ট্রাগলের দিকেই আমার যেতে হলো। তখন এরশাদ বিরোধী আন্দোলন ব্যাপক ইয়া। আমার এক আত্মীয়ের বাসায় উঠলাম, বুয়েটে, উনি চাকরি করে, আত্মীয় মানে দুঃসম্পর্কে আত্মীয় আমাদের অঞ্চলে ছিলেন, তার বাসায় উঠলাম। সেখানে ওই তখনও কিন্তু বুয়েট কিন্তু তখনও ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মানে বুয়েটে আন্দোলনটা ব্যাপকভাবে ইয়া হয়েছিল, এরশাদ বিরোধী আন্দোলন। আচ্ছা। সেই সময়কালে তো আমার ইয়াটা ছিল যে প্রথমে আমি সায়েন্স নিয়েই পড়বো, নটরডেমে আমি ভর্তি হলাম। কিন্তু 1 বছর পরার পরে আমার কাছে মনে হলো এটা পড়ে আমি কি করব আসলে, আমি তো সাংবাদিকতা করব, লেখালেখি করব, এইটাই। তো 1 বছর পরে আমি মানে ইয়াতে চলে আসলাম, তেজগাঁও কলেজে ভর্তি হলাম যে না, আমার আসলে আর্টস নিয়ে পড়বো, আর অন্য বিষয় আমার তখন মাথায় এলো। তারপরে তো সেখান থেকেই মানে ইয়ার গ্যাপ হলো না, আমি পাস করলাম। ফলাফল কেমন হয়? তখন অত ভালো হয়নি, যেহেতু আমি একটা যেহেতু চেঞ্জ করলাম, আর ইয়া তারপর মোটামুটি ভালো হলো। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে ভর্তি হলাম। হওয়ার পরে তো সেইটাও আমার ভালো লাগছিল না, তো কি করব, কি ইয়া করা যায়। পরে আমি গ্রাজুয়েট মানে এমনি স্নাতক পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে ইংলিশে আবার ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করলাম। পরে আমার এক শিক্ষক সে বললেন যে তুমি তো ওই যে আমার প্রথম বই, গবেষণামূলক বই, সেটা আসাদ থেকে গণঅভ্যুত্থান, ওই বই করার পরে উনি দেখলেন যে আমার গবেষণার প্রতি একটা আলাদা ইয়ে আছে, টান আছে। তো উনি বললেন যে উনি হলেন শওকত আরা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উনি বললেন যে তুমি ইয়া করো, পিএইচডি করো। তখন আমার তাহলে কি করা দরকার, তখন সরকার ও রাজনীতি বিষয়ে একটা আলাদা একটা মাস্টার ডিগ্রি নিলাম। নেওয়ার পরে তখন আর পিএইচডি করব সেই দিকে আর না গিয়ে এই বই লেখালেখি এইদিকে বেশি ঝুঁকে গেলাম। আসলে বই লেখা বা যে কোনো সৃজনশীল কাজে যেটা দরকার হয় যে বাস্তবিক জীবন থেকে অনেক অভিজ্ঞতা নিজের মধ্যে নিতে হয় এবং অবজারভেশন, পর্যবেক্ষণ করতে হয়। প্রতিটি ক্ষেত্রে জীবনে পর্যবেক্ষণটা কিভাবে করেছেন বা কোন কোন বিষয় দিকে ফোকাস ছিল? আসলে মানে আমার নিজের যে অভিজ্ঞতা বা নিজের ভিতরে আমি যে লিখছি, এবং অনেক গবেষণামূলক উপন্যাসও আমার কিন্তু আছে। আমি দেশভাগ থেকে স্বাধীনতা এই সময়কাল নিয়েও আমি কাজ করেছি। আমি এরশাদের 9 বছরের শাসনামল নিয়ে আমার একটা উপন্যাস আছে, যে ওই সময়কাল আমি ওই কাজগুলোকে বেশি ইয়া করতাম। এবং আসলে কল্পনা শক্তি এবং আপনার নিজের অভিজ্ঞতা এইগুলা নিয়ে আপনি যদি কোনো লেখা লেখেন, সেটা অনেক বেশি জীবন ঘনিষ্ঠ হয় একদম। তো আমি আমার প্রাথমিক ইয়া নিয়ে আমার একটা মানব জীবন নামে একটা উপন্যাস আছে। সেটা হলো আমার একেবারে ঢাকায় আসা পর্যন্ত, আপনার জন্ম থেকে ঢাকায় আসা পর্যন্ত, তারপরে পার্ট আরো হবে। তো ওই বইটা পড়ে অনেকেই ইয়া করছে যে এটা তো এত বেশি টাচি, হ্যাঁ, কারণ ওই সময়কাল আমার নিজের অভিজ্ঞতাটাই আমি তুলে ধরেছি। আচ্ছা। হ্যাঁ, এখন ধরেন যে গবেষণামূলক উপন্যাস বা ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রে হয় কি, যে আপনাকে বইয়ের উপরে নির্ভর করতে হয়, তারপরে নিজের ভিতরে আত্মস্থ করে তারপরে লিখতে হয়। আর নিজের যে অভিজ্ঞতা থেকে, সেটা যেমন আমি হ্যালো কর্নেল, আমি পাকিস্তান আফগানিস্তানের যে জঙ্গিবাদের উত্থান সেটা নিয়ে লিখেছি। আচ্ছা। সেখানে আমি নিজে দেখেছি অনেক কিছু, তখন ওইটার ইয়াটা অন্যরকম হয়, তাই না? ওইটার অভিব্যক্তিটা প্রকাশ করার বিষয়টা আসলে অনেক বেশি কাজ করে। এখন সবকিছুই আপনি সমাজ থেকে নেবেন তা না, সমাজ থেকে হয়তো কোনো একটা ঘটনা, যেমন মুক্তিযুদ্ধ, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, উনি যদি উনি লেখেন তার অভিজ্ঞতা, সেটা কিন্তু অনেক বেশি
লাইভলি হবে। হ্যাঁ, এবং সত্যিকার সেটা অর্থেই তাই। পড়তেও আসলে পাঠক পড়তো হিসেবে ওই জিনিসটা যদি ওইভাবে ফুটিয়ে তুলতে পারে তাহলে কিন্তু এটা অনেক বেশি, কারণ সে ওই যুদ্ধের মধ্যে দিয়েই সে যাচ্ছিল। এই জায়গাতেই আসলে লেখকের মুনশিয়ানা যে ব্যাপারটা সেটা থাকে, সেটা আপনি অর্জন করেছেন এবং অনেক বইও আমরা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে সেগুলোও দেখব। লেখালেখির ক্ষেত্রে যে জিনিসটা আসলে হয় যে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় আসলে লেখকদেরকে, সমাজের যে দায়িত্ববোধ সেই জায়গা থেকে আপনি নদী ভাঙন নিয়ে লিখেছেন। অন্য আরো কি কি বিষয় আপনাকে টাচ করেছে? সমাজের এই যে যেমন বাল্যবিবাহ, মানে এসএসসির পরেই বা একটা সময় স্কুলে যাচ্ছে একটা ভালো ছাত্রী, সে ক্লাস 10 পর্যন্ত পড়ে পড়ে পরীক্ষাও দিতে পারে না, তার আগে তার বিয়ে হয়ে যায়। এই যে এই জিনিসগুলি, এইগুলি তো মানে আপনার সমাজে চোখে যে জিনিসটা যখনই খারাপ লেগেছে আপনি সেটা আমি আপনার সেই কলম জিনিসটা, দিয়ে হ্যাঁ, ফুটিয়ে তুলেছেন। ফুটিয়ে এই যে তুলেছি। ফুটিয়ে তোলা, এটা শুরুটা আসলে ছাত্র জীবন থেকে থেকেই হয়েছে। পরবর্তীতে আপনি যখন মাস্টার্স কমপ্লিট করলেন, আমি এই ছাত্র জীবন থেকেই লেখালেখি এবং সাংবাদিকতার মধ্যেই ঢুকে গেছি। আচ্ছা, তাই আমি প্রথম আসার পরে সাংবাদিক হিসেবে কাজ করা হয়েছে কোথায়? আমি ওই যে বরিশালে আমি বিপ্লবী বাংলাদেশ নামে ওখানে আমি নিউজ পাঠাইতাম, সেটা ছাপা হতো, তাতে মনে হতো যে আমি তো কাজটা পারি। তারপরে ঢাকায় আসার পরে বিচিত্রা, আনন্দ বিচিত্রা, তারপর রোববার, সাপ্তাহিক ঢাকা নামে একটা পত্রিকা ছিল, এইগুলোর সঙ্গে আমি মানে যুক্ত ছিলাম। ছাত্রজীবন থেকেই আমি এগুলি লিখতাম এবং আসাদ থেকে গণঅভ্যুত্থান ওইভাবেই সাপ্তাহিক ঢাকা এটা প্রচ্ছদ ছাপা হয়েছিল, প্রচ্ছদ প্রতিবেদন। তো ওই সময় আমি কাজ করতে গিয়ে আমি দেখলাম যে এটা তো একটা অনেক বড় ঘটনা, যে 69-এর 20 তারিখে 20 জানুয়ারি আসাদ মারা যায়, 24 জানুয়ারি গণঅভ্যুত্থান, মতিউর মারা যায়। মাত্র 3 দিনের ব্যবধানে একটা মৃত্যু একটা অভ্যুত্থানকে ত্বরান্বিত করে। সেই সময়টাকে আমি তুলে আনলাম। তখন আমি গেলাম ওই আসাদের গ্রামে, আসাদের ভাইদের কাছে, যারা আসাদ পরিষদ একটা হয়েছিল, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাখাওয়াত আলী খান ছিলেন এটার সভাপতি, তার কাছে গেলাম। উনিও উৎসাহ দিলেন যে এটা নিয়ে তুমি আরো বেশি কাজ করতে পারো। আমি নরসিংদীতে আসাদের গ্রামে গেলাম, সেখানে তার বন্ধুদের সাথে কথা বললাম, সেখানে তার সঙ্গে যারা রাজনীতি করতো তাদের সঙ্গে কথা বললাম। তখন দেখলাম যে এটা তো অনেক বড় একটা বিষয়। তখন কিন্তু এই বই করার দিকে, মানে সংবাদপত্রটা রেখে বই প্রকাশে ইয়ে করলাম। এবং যেহেতু সেখানে যখন এই যে আসাদ থেকে গণঅভ্যুত্থান, এই শিরোনামেই কিন্তু ওই প্রচ্ছদটা হয়েছিল এবং ওই বছর আসাদের শার্ট উঠেছিল বইমেলায়। তখন ওই পত্রিকাটাও খুব ব্যাপক বিক্রি হয়। তখন আমি আরো উৎসাহটা বাড়ে। তো এইভাবেই এবং আমার 93 সালে প্রথম বই, যদিও গল্প উপন্যাস হওয়ার কথা ছিল, কিন্তু ওই বইটা আগে হয়েছে। তারপরে আমার, কিন্তু এটা তো বই লেখার বিষয়টা, কিন্তু আপনার পড়াশোনা শেষ করার পরপরই আমরা জানি আপনি বাংলাদেশের অনেক বেশি পাঠক নন্দিত একটা সংবাদপত্রের কাজ শুরু করেছিলেন, যেটা হচ্ছে প্রথম আলো। না, তার আগে সংবাদে কাজ শুরু করেছি। সেটা ছাত্র জীবনে না, সেটা পড়াশোনা শেষ করার পরে আমি ক্যারিয়ার হিসেবে এখানেও আরেকটা গল্প আছে। সেটা হলো আমি গেলাম শওকত আলী স্যারের কাছে, ওনার লেখা পড়ে তো খুবই মানে তার ভীষণ ভক্ত। তো তার কাছে গেলাম যে আসলে লেখক হতে হলে, তখন আমি ছাত্র, লেখক হতে হলে মানে সাংবাদিকতা ঢুকবো বা ইয়া করব, এখনো সাংবাদিকতা পেশা হিসেবে নেইনি, লেখালেখি করছি, কবিতা পরিষদের জাতীয় কবিতা উৎসবে কবিতা পড়ছি, এরকম পরপর 3 বছর কিন্তু আমি কবিতা উৎসবে কবিতা পড়েছি, জাতীয় কবিতা উৎসব। তো এরকম যে আসলে লেখক হব, কিন্তু লেখক হওয়ার জন্য আমার কোন পেশাটা, কারণ শুধুমাত্র লেখক বাংলাদেশে আমি দেখলাম যে লেখালেখি করে জীবিকা নির্বাহ করা যায় না। কিন্তু আমার তো লাইফটা একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, যেটা আমি বললাম যে আমার গ্রাম থেকে শহরে আসার পর থেকে আমি চাই যে আমি যদি ওই ভালো লাইফ, আমি নজরুলের জীবনী দেখেছি যে তার জীবনীও আমাকে নানাভাবে প্রভাবিত করেছে, যে এত কষ্ট করেছে, এত দারিদ্র মানে তাকে মানে এতভাবে আঘাত করেছে, যে তার প্রথম সন্তান হয়েছে সেই সময় তার ঘরে কোনো খাবার ছিল না। এই সব দেখে আমার কাছে মনে হয়েছে যে না, মানে একটু ভালোভাবে বাঁচার জন্য আমার একটা জব করতে হবে, কিছু করতে হবে। তো আমি স্যারের কাছে গেলাম, স্যারকে বললাম যে স্যার আমি তো লেখালেখি করতে চাই, কিন্তু আমার কোন পেশাটা আমার জন্য ভালো হবে। স্যার বললেন যে, তা আমার সঙ্গে আরেকজন ছিলেন, উনি আরজু আহমেদ, উনি ছড়া লিখতেন, খুব ভালো ছড়া লিখতেন, উনি মারা গেছেন, মানে নেই আর কি। তো আমি তাকে বললাম, স্যার বললেন যে তুমি অধ্যাপনা মানে টিচিং প্রফেশনে যাও। আমি বললাম যে আমি তো
ওইটা তো আমার ভালো লাগে না, আমি সাংবাদিকতা করতে চাই। বলে যে তোমার তো অনেক সময় খেয়ে ফেলবে। তাই আমি বললাম তবু আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। তো উনি ভেবে বললেন যে আচ্ছা, তুমি যেহেতু চ্যালেঞ্জ নিতে পারলে তুমি আগাতে পারো, কিন্তু লেখালেখিটা করো। তো আমি ওই আমি তারপরে সিদ্ধান্ত নিলাম যে আমি তখন আমার 2টা পত্রিকায় অফার ছিল। একটা হলো মতিউর রহমান চৌধুরীর বাংলা বাজার নামে একটা পত্রিকা, এখন তো মনে হয় বের হয় কিনা জানি না। তারপরে সংবাদের যিনি এখন সম্পাদক আলতামাস কবির, উনি ছিলেন শুটিং ক্লাবের সঙ্গে যুক্ত। আমার একটা এই শুটিং নিয়ে একটা লেখা ছাপা হয়েছিল তরুণ কণ্ঠে, ইত্তেফাকের তখন জনপ্রিয় ছিল। ওইটা দেখার পরে ওনার খুব ভালো লাগছে যে এত চমৎকার লেখা হতে পারে শুটিং নিয়ে। তো বলে যে অনেকেই তো অনেক রকম লেখা লিখে। তখন উনি ছিলেন সংবাদের তখন নির্বাহী সম্পাদক। উনি বলছেন যে তুমি এসো, তোমার লেখা আমার খুব ভালো লাগে, তুমি আমার কাছে এসো, তুমি খুব ভালো লিখছো। তো আমি আর যাই না। তো আমি তখন রোববারে ওই লেখালেখি করি। তো রোববারের প্রুফ রিডিং এ কাজ করতো সাম হাওলাদার, তার বাড়ি আবার আমাদের অঞ্চলে ছিল। আমাকে পছন্দ করতো। যে 2টা অপশন ছিল, আপনি তখন দৈনিক সংবাদকেই বেছে নেন। হ্যাঁ, তারপরে আমাকে ওই যে বলল যে আপনি যান না কেন সেখানে, তো সে তো সেই এখন এটাকে করে। তখন আমি তার সাথে অনেক বলাবলির পরে আর কি আমি তার সঙ্গে দেখা করলাম। অফিসে গেলাম, সঙ্গে সঙ্গে উনি আমাকে বলে এই তোমার সিভি আনছো, দাও সিভি দাও। আমি বললাম যে আমি তো সিভি আনি নেই। বলে যে না, যাও নিয়ে আসো। তো আমি তো তখন দেখলাম যে ওইদিকে মতি ভাই বলছিলেন যে তার ওখানে জয়েন করতে। আমি তার সাথে দেখা করলাম, তখন উনি বলছিলেন যে তুমি জয়েন করো। তখন উনি যেহেতু বললেন, আমি তখন আমার একজন খুব ঘনিষ্ঠ জন ছিলেন, উনি এটা কোনো বিশ্বাসের ব্যাপার না, জ্যোতিষ। এটা উনাকে আমি বললাম যে আমার 2টা অফার আছে, আমি কোনটাতে জয়েন করব। দোদুল্যমান অবস্থায় ছিলেন। হ্যাঁ, এক ধরনের দোদুল্যমান অবস্থা, যে মতি ভাই তখন খুব ডাকসাইটে। সাংবাদিকতায় আপনার ভালো লাগার জায়গাটা এত চরম লেভেলে যে আপনি জ্যোতিষ পর্যন্ত চলে যাচ্ছেন যে কোথায় গেলে আমি ভালো করতে পারবো। দারুণ। তো তখন সংবাদে জয়েন করব যে না, ওখানে এই বাংলা বাজারে। তখন উনি বললেন যে অনেক চিন্তা ভাবনা করে বললেন যে না, আপনি সংবাদে জয়েন করেন। আচ্ছা। তো সংবাদে জয়েন করার পরেই এমন ঘটনা ঘটলো। তখন আফগানিস্তানের একটা ভয়ঙ্কর যুদ্ধ, এরকম একটা পরিস্থিতি। তারপরে আরো অনেক ঘটনা ঘটলো, যেগুলি আসলে আমার ওই কেরিয়ারকে একটা বিশেষভাবে আমাকে জ্বলে ওঠার একটা সুযোগ এনে দিল। তো 3 মাসের মধ্যেই আমার একটা এরকম মিটিং হয় ওখানে। আহমেদুল কবির, এটা সাপ্তাহিক মিটিং রিপোর্টারদের। আহমেদুল কবির ওখানে ওই মিটিংয়ে আছেন, বজলুর রহমান আছেন, সন্তোষ গুপ্তা আছেন, মকবুলার রহমান আছেন, সব বড় বড় বিগ শটরা আছেন। তো সেখানে জিজ্ঞাসা করে, আমি তখন ইয়াংগেস্ট রিপোর্টার, সব সিনিয়র সংবাদে তখন সব বড় বড় সাংবাদিকরা। তো আমি এরকম ডিপ্লোম্যাটিক বিটে কোনো রিপোর্টার নাই তখন, ডেজিগনেটেড নাই। আচ্ছা। তো তখন আহমেদুল কবির বললেন যে কে পারবে। তা আমি দাঁড়ায় গেলাম যে আমি পারবো। তো উনি আমার দিকে তাকায় বলেন তুমি পারবে। আমি বললাম যে অবশ্যই পারবো। তা আমার কনফিডেন্ট দেখে বলে যে যাও, তুমি তাহলে আজকে থেকেই ফরেন অফিসে যাওয়া শুরু করো। তো আমি তো শুরু করলাম। শুরু করার পরেই ওই যে বললাম যে একটার পর একটা ঘটনা ঘটতে থাকলো, এবং আমার রিপোর্টও ব্যাপকভাবে ফোকাস হইতে থাকলো। 3 মাসের মধ্যে আমাকে একেবারে চিঠি দিয়ে ডেজিগনেটেড ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট করে। তারপর সুন্দর শুরুটা হলো খুবই সুন্দরভাবে। স্যার, কূটনৈতিক প্রতিবেদক হিসেবে আসলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়, একটু চ্যালেঞ্জগুলোও শুনি। আচ্ছা, তারপরে তো আমি প্রথমবারের মতো আমি তখন প্রচুর রিপোর্ট করি। তখন 96-তে তো এর মধ্যে শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। আসার পরে তার কভার করি নানা কিছু। এর মধ্যেই পারমাণবিক বিস্ফোরণ 97 সালে ইন্ডিয়া এবং পাকিস্তানে, ওই যে 2 দেশেই পারমাণবিক পরীক্ষণ চালাচ্ছিল। তখন মনে হচ্ছিল যে 2 দেশের মধ্যে যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যাবে। তখন শেখ হাসিনা সিদ্ধান্ত নিলেন যে উনি ইয়াতে যাবেন, 2 দেশেই সফর করবেন। তো ওই রিপোর্টটা আমি ডিসক্লোজ করেছিলাম যে উনি ইসলামাবাদ এবং দিল্লি সফরে যাবেন। সেটা সংবাদে বড় করে ছাপা হওয়ার পরে তো আমাকে ফরেন সেক্রেটারি ডেকে খুব প্রশংসা করলো যে খুব ভালো রিপোর্ট হয়েছে, এত হয়েছে। এবং উনি আমাকে তার শেখ হাসিনার এন্টোরেজে নিয়ে যাওয়ার জন্য বললেন যে উনি
প্রথম রিপোর্ট ডিসক্লোজ করছে তাকে আমরা নিব, এবং ওইটাই আমার অফিসিয়াল সফর, প্রথম বিদেশ সফর। এবং তখন আমি বাজপেয়ী তখন ইয়ার প্রধানমন্ত্রী ভারতের, আমি তখন 7 জনের একজন, মানে ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রী, আমি এবং ইকবাল সোহান চৌধুরী এবং শ্যামল দত্ত, এই কয়জন ছিলাম আমরা ওই ডেলিগেট মেম্বার। তখন বাজপেয়ীর সঙ্গে যখন পরিচয় করে দেয় তখন বাজপেয়ী অনেকক্ষণ আমার হাতটা ধরেছিলেন, যে আমি তখন যেহেতু একদম তরুণ, তো এইটা একটা বিশেষ। তখন তারপরে আমরা এই এক টেবিলে রাষ্ট্রীয় ভোজসভায় গেলাম, সেখানে 2 প্রধানমন্ত্রী পাশাপাশি, তারপর রাষ্ট্রীয় অতিথিরা, সেখানে আমিও, আমার পাশে এই ভারতীয় প্রধানমন্ত্রীর মানে যে সচিব, সে আমার পাশে, সে আবার আমার সঙ্গে গল্প করলো, বাংলাদেশের খবরাদি জানলো। এই যে একটা অভিজ্ঞতা। এবং তারপরে তো আমি আসলে আমি সাংবাদিকতায় প্রথম আলো, তারপরে প্রথম আলোতে যখন যোগ দিই, প্রথম আলো সম্পাদক যখন ভোরের কাজ 98-তে ভোরের কাগজ ছেড়ে উনি প্রথম আলো করবেন, তো এটাও আমাকে খবর দিলেন যে আমি যেন তার সাথে দেখা করি। তো কয়েকবার বলার পরে আমি সংবাদে আছি, আমার তো কোনো ওই ভাবনা নাই, তো তখন দেখা করলাম। একটা আগ্রহ ছিল যে মতিউর রহমান ভোরের কাগজে তার সঙ্গে কাজ করা, একটা ভালো সম্পাদক, তার সুনাম তখন ব্যাপকভাবে ছড়িয়ে গেছে আর কি। তো উনি বললেন যে তোমাকে আমি চাই, তুমি কি চাও? তখন তাকে আমি বললাম যে আমার তো সিনিয়রিটির ফাইল মেসু সাহেবের টেবিলে, তা এটা দিলেই হবে, আর ডেজিগনেটেড ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট। ওকে, তুমি কালকে এসে চিঠি নিয়ে যাও। এটা কত সালে? এটা 98 সালে। 98 সালে। কতদিন কাজ করলেন প্রথম আলোতে? বলি, মাসটাও মনে আছে আমার। আমরা তো নভেম্বরে শুরু করলাম, আমি 3 মাস আগে জয়েন করেছি। আচ্ছা, নভেম্বরের 3 মাস আগে। তো তারপরের দিন গেলাম, গিয়ে দেখি আমার চিঠি রেডি। তখন 21 নামে এটার একটা ছিল, ডিক্লারেশনটা ছিল 21 নামে। তারপরে যখন আমরা প্রথম চিঠি তো 21 নামেই নিলাম, তারপরে যখন দেখো যে টিভিও আছে 21 নামে, তখন এটার নামটা চেঞ্জ করা হয়, প্রথম আলো করা হয়। তারপরে আবার আমাদেরকে প্রথম আলো নামে, তার মানে প্রথম আলোর প্রথম নাম ছিল 21, দৈনিক 21, এবং সেই নামেই আমরা নিয়োগপত্র পেয়েছি। একদম সূচনা লগ্ন থেকে এমন একটি পায়োনিয়ার পত্রিকার সাথে কাজ করা, এটা আসলে খুবই দারুণ একটা অভিজ্ঞতা। আপনার কাছ থেকে শুনতে চাইবো যে কতদিন কাজ করলেন এবং কাজের মধ্যে আসলে নিজেকে উপলব্ধি করলেন কিভাবে, যে আপনি যা করতে চাচ্ছিলেন বা যে ধরনের বিটগুলো করতে চাচ্ছিলেন সেগুলো পারছিলেন? হ্যাঁ, কারণ আমি ডিপ্লোম্যাটিক এটা খুব আনন্দের সঙ্গে করছিলাম, এবং আমি তো সাউথ এশিয়ার সবগুলা দেশে একদম গ্রাসরুট লেভেলে কাজ করার সুযোগ পেয়েছি, একদম ইনক্লুডিং মানে আফগানিস্তান যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে সেখানে আমি গিয়েছিলাম। এবং মতি ভাই বলতেন যে তুমি একমাত্র যে প্রথম আলোর টাকায় বিদেশে সাংবাদিক মানে রিপোর্টিং এ কাজে যাও। এবং আমি আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, সমস্ত এই যে আমার সেই জিনিসগুলি আছে, যে বড় বড় ইভেন্ট মতি ভাই বলতেন তুমি চলে যাও, সঙ্গে সঙ্গে আমি চলে যেতাম। এবং এই অভিজ্ঞতাটা আমার মানে লেখালেখির জীবনেও অনেক বড় প্রভাব ফেলছে, এবং প্রথম আলো আমাকে কাজের সুযোগ দিয়েছে। আমি চিফ রিপোর্টার ছিলাম তখন 111, ভয়ঙ্কর ঘটনা। 111-এর সময় সেটা একটা আসলে আমি এটাকে এনজয় করছিলাম। এটা একটা এই যে থ্রিলটা, একটা প্যাশন কাজ করেছিল, যে লেখালেখি, সাংবাদিকতা যেহেতু আমার পছন্দের জিনিস, পেশা। এবং আমি কোথাও কোনো দরখাস্ত করি নাই যে চাকরির জন্য আমাকে দরখাস্ত করতে হবে। প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন ওয়ার্ম রিসিপ্ট আমি হয়েছে, সেই জায়গাটায় পৌঁছে দিয়েছে। মেবি মানে আমার হয়তো সেটাই, যে আসলে আমার প্যাশন, আমি যেই হাউসেই কাজ করেছি আমি নিজের হাউস মনে করেছি, যেটাই আমার ডেডিকেশনটা ছিল এবং সর্বোচ্চ ডেডিকেশন। এবং একই সাথে সামাজিক দায়বদ্ধতার কথাটা অবশ্যই উল্লেখ করব জেরিন, কারণ আফগানিস্তানের মতো জায়গায় ওই সময়টায় আসলে সফর করতে যাওয়াটাও একটা সাহসিকতার ব্যাপার। হ্যাঁ, অনেক সাহসিকতা। একটু শুনতে চাই যে সফরটা কেমন ছিল বা কি ধরনের অভিজ্ঞতা নিয়ে আপনি দেশে এসেছেন। ধন্যবাদ, এটাও খুব থ্রিলিং আর কি। আমি মতি ভাই বললেন যে তুমি সার্ক কভার করতে যাও, পাশাপাশি পাকিস্তান এবং আফগানিস্তানের 2 দেশেই যাও। আমাকে অনেক ডলার দিয়ে দিলেন যে তুমি ইচ্ছা মতো যে কদিন থাকতে চাও কাজ করো, করো। তা আমি পাকিস্তানে সার্ক কভার করার পরে পাকিস্তানের বিভিন্ন জায়গায় গেলাম। বিশেষ করে এখানে আপনি খেয়াল করবেন যে ওসামা বিন লাদেন আমি আবিষ্কার করেছিলাম যে উনি পাকিস্তানে আছেন, এবং উনি যেই বাড়িতে ছিলেন আমি সেই জায়গায় গিয়েছি। সেটা ছিল একটা খাইবার এজেন্সি নামে একটা এজেন্সি আছে, যেটা হলো ট্রাইব, যারা
পাঠানদের এলাকা। পাঠানরা হলো 100% মুসলিম এবং মানে কোরআন ও সুন্নাহ অনুযায়ী সেখানে তাদের চলাফেরা করে। মানে শাসন ইয়া হয়। সেখানে পাকিস্তানের কোনো আইন চলে না। আচ্ছা ওরা কিন্তু পাকিস্তানের কোনো আইনে চলে না, ওদের আইন। তো সেখানে আমি যাব। আমার ওখানে খুদাইয়ার খান নামে একটা বন্ধু ছিল, সে ইসলামাবাদে থাকে, সেও সাংবাদিক। পরে আমি তাকে প্রথম আলোতে যুক্ত করিয়েছিলাম। তাকে নিয়ে আমি বললাম যে আমি ওখানে যাব। আচ্ছা তো তার সঙ্গে আমি গেলাম। ওখানে কিন্তু অন্য দেশের নাগরিকদের যাওয়া নিষেধ। তো আমাকে ওই পাকিস্তানি বলেই আমাকে নিচে, কোনো পাসপোর্ট টাসপোর্ট না, যেহেতু তার সঙ্গে গেছি। তো সেখানে গিয়া দেখি যে আফ্রিদি, সে হলো ওই পাঠান। তো সে ওষুধের ব্যবসায়ী, ওষুধ দোকানের ব্যবসায়ী আর কি, দোকান তার ওষুধের বড় দোকান। মানে pharmacy। সেখানে দেখি যে স্ট্যান্ড গান ইয়া করা আর কি, বিভিন্ন জায়গায় টানানো, মানে ঝুলানো আর কি। তা আমি বললাম এতগুলো, আমি গিয়া ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, বলে যে কি ব্যাপার এত অস্ত্র ইয়াতে? বলে যে এখানে তো কিনতে পাওয়া যায়, আচ্ছা তুমি দেখবে? তো আমি গেলাম, নিয়ে গেল। সেখানে যে আমাদের এই পাড়ায় যে এই তরকারি দোকানদার যেরকম বসে একটা সেরকম ওই যে অস্ত্র বিক্রি সাজিতে করছে। অস্ত্র বিক্রি করছে। আচ্ছা। আমাকে বলছে যে তুমি চাইনিজ তখন এটার পিস্তল 20,000 টাকা তুমি নিবে, এরকম আর কি। এতে ওইভাবে সাজিয়ে বসে আছে। তা আমি তো অবাক, বলে যে এখানে তো কোনো লাগে না, মানে যে কেউ কিনতে পারে। আর ওখানে খুনের বদলা খুন, যেন আপনি এক ফ্যামিলির কাউকে মেরে ফেললেন, পাল্টা হিসাবে ওই ফ্যামিলির আরেকজনকে মেরে ফেলে, এরকম আর কি। তো ওই আফ্রিদির সহযোগিতায় সেই যেখানে লাদেন ছিল সেই বিল্ডিংয়ে গেলাম। এটা তখন গোপন ছিল। তো তখন আমরা কিন্তু ওই 10 সালে, এই 4 সালে তখন কিন্তু আমরা এই রিপোর্ট করেছিলাম ইয়াতে। এটা তো আপনার জন্য লাইফ রিস্ক ছিল। হ্যাঁ, লাইফ রিস্ক ছিল। আমরা কিন্তু লিখেছিলাম সে ইয়াতে আছে, মানে পাকিস্তানে আছে। এবং মোল্লা ওমর আরেকজনও ছিল, সেও যে ওখানে ছিল, মানে সে জানতো, কিন্তু তারা কিন্তু প্রকাশ করে না, এবং তারা বলছে তারা তাদেরকে করে না। কিন্তু আমরা প্রথম আলোতে তখন প্রকাশ করেছিলাম, এবং এটা আমার বইতেও ছিল যে সে ইয়াতে ছিল এবং পাকিস্তানে ছিল। তো এই কাজগুলি তো আমি করেছি। তারপরে আমি আফগানিস্তানে গিয়েছি, ইসলামাবাদ থেকে আফগানিস্তানে। সেখানে সপ্তাহে 2টা ফ্লাইট ছিল পাকিস্তান এয়ারলাইন্সের। তো সেখানে যাওয়ার পরে আমি দেখি যে আমার নাম লিখে একজন দাঁড়িয়ে আছে। তা আমি ভাবলাম যে তখন ওই যেই হোটেলের আমি করেছি তাকে বলেছিলাম যে গাড়ি পাঠাতে এয়ারপোর্টে। তো সে আমার নাম আমার পাসপোর্টে যেইভাবে লেখা দাঁড়িয়ে আছে। তা আমি জিজ্ঞাসা করলাম সে ড্রাইভার কিনা। তাদের পাঠান তারা পশতুন ভাষা কথা বলে, তো আমি তো ইংরেজি বোঝে না। তো আমি ওইটাতেই বললাম, সে মাথা নাড়াইলো। আমি ভাবলাম যে তার গাড়িতে গাড়িতে গিয়া সে আমার লাগেজটা নিল, নিয়ে পিছনে রাখলো। আমি গিয়া উঠলাম, ওঠার সঙ্গে সঙ্গে 2 জন আমার 2 পাশে বসলো। তা আমি তো একটু ভরকে গেলাম, কি ব্যাপার জিজ্ঞাসা করলাম। সে কিন্তু ভাষা বুঝতেছে না। আমি বলতেছি, সে বলতেছে না অসুবিধা নাই, তুমি ইয়াতে যাবা। তো তারা যে কিডন্যাপার ছিল এটা আমি জানতাম না। সাংবাদিকতা পেশাটার মধ্যে আসলে আপনি এমনভাবে বুঁদ হয়ে গিয়েছিলেন এবং সেখানে আসলে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবেই আপনি কাজ করছিলেন, পাশাপাশি বিভিন্ন ধরনের বিরল অভিজ্ঞতারও শিকার হয়েছেন। আপনি বিরতির আগে যেটা বলছিলেন যে আপনি কিডন্যাপ হয়ে গিয়েছিলেন, একটু শুনি ঘটনাটা। ধন্যবাদ। তো আসলেই খুব থ্রিলিং অভিজ্ঞতা। তো তারপরে তারা আমাকে নিয়ে গেল। কোথায় নিয়ে যাচ্ছে আমি বলি কাবুল শহরে নিয়ে যাবে। বলে যে না, ঠিক মতোই নিয়ে যাচ্ছি। তারপরে নিয়ে গেল এমন একটা জায়গায়, একটা নির্জন জায়গায়। সেখানে একটা বিল্ডিং, সেখানে আরো 2-3 জন কিডন্যাপড হয়েছে, এরকম তাদেরকেও দেখলাম আর কি। তখন একজন ইংরেজি ভাষী তাকে নিয়ে আসলো আমার কাছে, এবং তাকে আমি আমার কথা বললাম যে দেখো, আমি সাংবাদিক, তোমাদের পক্ষেই আমি রিপোর্ট করার জন্য আছি। আমার নাম দেখো, আমি মুসলিম, আমার পাসপোর্ট দেখো, এরকম বলার পরে তখন বলছে না, তোমাকে $1,000 দিতে হবে। তা আমি বললাম যে তোমাকে যদি দিই তাহলে তো আমি এখানে স্টে করতে পারবো না বেশি দিন, তাহলে তো তোমাদেরকে রিপোর্ট করতে পারবো না, তোমাদের নিয়ে আমরা ভালো কিছু লিখবো বাংলাদেশের পত্রিকায়, সেখানে মুসলিম তোমাদের পক্ষে। এটা কিন্তু ছিল ওরা তালেবানের মানে ফলোয়ার আর কি। তো তারপরে অনেক অনুনয় বিনয় করার পরে তারা $500
আমাকে দিতে হলো। আচ্ছা। দেওয়ার পরে ওরা ওই ওদের গাড়িতেই আচ্ছা। আমাকে ওই হোটেলের সামনে পৌঁছে দিল এবং বলল যে খবরদার এটা তুমি কিন্তু তারা কাউকে আপনাকে বলবে না। কিডন্যাপ যে করলেন, পূর্ব থেকে আপনার নাম বা আপনার আসার এটা বিষয়টা কিভাবে পেলো? আমার জানতেন? মনে হয় এয়ারপোর্ট থেকে তারা তাদের কোনো, spy যারা ছিল, গুপ্তচর সংগ্রহ করেছে। আর যে না হয় হুবহু নাম সহ। আমি নিজেও আমি মনে করছি তো হোটেল থেকেই আসছে, তাই এর ছাড়া তো বিকল্প কোনো ভাবনা ছিল না। তারপরে তো ওখানে থাকলাম, ওখানে 15 দিন আমি ছিলাম। আমি ডিটেইলে কাজ করলাম। ওখানকার সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর, তার ইন্টারভিউ নিলাম। তিনি একটা পার্টি করতেন। ওখানে রাব্বানি ছিলেন তখন, আগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার ইন্টারভিউ নিলাম। তারপরে আব্দুল্লাহ যিনি পরবর্তীকালে সিইও হয়েছিলেন, তিনি তখন ফরেন মিনিস্টার, তার ইন্টারভিউ নিলাম। এরকম অনেক কাজ করলাম সেখানে। কাজ করার পরে আমি ইয়াতে ফিরবো, ইসলামাবাদে ফিরবো। ফেরার পরে দেখি যে এমন তুষার পড়েছে, বিমান আসতে পারে না ইসলামাবাদ থেকে। আমি ওই দিন আসতে পারিনি। এখন কি হবে কিছুই জানি না। তারপরে তো অনিশ্চিত, ওই ইয়া থেকে আবার এয়ারপোর্ট থেকে আবার হোটেলে আসলাম। ওদেরকে বললাম যে এই পরিস্থিতি, আবার ছিলাম। পরে 3 দিন পরে বললো যে তোমাদের ফ্লাইট আসছে, তোমরা আসো। তখন সেখান থেকে আসলাম ইয়াতে, মানে ইসলামাবাদে আসার পরে দেখি আমার সমস্ত মানে ওই শিডিউল অনুযায়ী কানেক্টিং ফ্লাইট ছিল ঢাকার, সেটা তো আর নাই। জি। তারপরে তো তাহলে কি হবে, এখন আমি কি করে যাব? তারপর বলে যে ঠিক আছে করাচি যাও, তারপরে একটা ব্যবস্থা হবে। তো সেখানে গিয়ে তো আবার আমি যদি ঠিক করে না যাই এয়ারপোর্ট থেকে, তাহলে তো ঢাকায় ফিরতে পারবো না। আর ওখানে থাকবো কোথায়? তখন ওদের সঙ্গে অনেক দিন দরবার হলো, অনেক কথাবার্তা হলো। তখন পিআই এর যারা ছিল শীর্ষস্থানীয়, তারা বলল যে ঠিক আছে, সে যেহেতু একটা এরকম পড়েছে, এটা তো আমাদেরই দায়। তখন তারা আমাকে হোটেল সুবিধা সহ সমস্ত সুবিধা দিল এবং পরবর্তী ফ্লাইট শিডিউল দিল। তারপরে ঢাকায় এলাম। চমৎকার। তো অনেক জীবনের আসলে বিচ্ছিন্ন ঘটনাগুলো আপনাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে। ওইটা নিয়েই কিন্তু আমার পরে উপন্যাস ছাপা হয়েছে। আচ্ছা, কি নাম ছিল উপন্যাসের? ছাপা হয়েছে ওই যে হ্যালো কর্নেল। আচ্ছা, এই হ্যালো কর্নেল হলো পাকিস্তান আর্মির কর্নেল। আচ্ছা। এবং এই তাকে সেই কিভাবে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় এই যে এই ইয়ারা কিন্তু গড়ে উঠেছিল ওই তালেবান জঙ্গি। আচ্ছা। তো বইটা এখানে নাই। আচ্ছা। তো পাকিস্তান জঙ্গি মানে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় কিভাবে এটা শুরু করে 20 জন মাদ্রাসার ছাত্রকে নিয়ে। একদমই কোর বা ভিতরের বা শুরুর গল্পটা আপনি লিখেছিলেন। হ্যাঁ, সেইটাকে করে এবং কিভাবে তারা ক্ষমতা দখল করে সেই কাহিনী রাব্বানি বলেছিলেন আমার কাছে, যে এইভাবে তারা আসে এবং তারা স্প্রেড করে খুব দ্রুত। 3 বছরের মাথায় তারা ক্ষমতা দখল করে। আচ্ছা। আপনার আরো একটি প্রকাশনা রয়েছে, দ্য মাদার। আমরা একটু দেখতে চাই, একটু শুনি। ছোটটাই আসলে অনেক বেশি সুন্দর। সত্যি মনে হচ্ছে মাই দাঁড়িয়ে আছেন। কি আছে এতে? আচ্ছা, এটা হলো জননী। আমার উপন্যাস একটা আছে, খুব আলোচিত উপন্যাস জননী। জননী নিয়ে অনেকেই উপন্যাস লিখেছেন। আমি মানে সবার উপন্যাসই পড়েছি, যেমন স্বর্গত ওসমান বা মানিক বা ভারতের 60-এর দশক বা তারও আগে 50-এর দশকে যারা মাকে নিয়ে উপন্যাস লিখেছেন, সেই উপন্যাসগুলি আমি পড়েছি এবং দেখেছি যে মধ্যবিত্ত মানে সমাজের যে মা, মানে আমি যে সমাজকে বিলং করি, আমার মাকে আমি দেখেছি যে তার স্ট্রাগলটা কি, তিনি কিভাবে সন্তানদের নিয়ে তাদেরকে মানুষ করা, তাদেরকে এগিয়ে নেওয়া এবং একটা পরিবারকে এগিয়ে নেওয়া, মায়ের যে স্ট্রাগল, সেই স্ট্রাগলটা আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা। তারপরে আমার কাছে ওই উপন্যাসগুলো পড়ে মনে হয়েছে যে আমার মায়ের কাহিনী তো এই উপন্যাসে নাই। আচ্ছা। আমার মা যে স্ট্রাগল করেছে, সেই স্ট্রাগলের কোনো কিছুই তো আমি পাচ্ছি না, সেইটাকে আমি তোলার চেষ্টা করেছি। মার প্রতি অগাধ ভালোবাসা তো আপনার আছে বরাবরই, তো সেটা থেকেই আমার প্রকাশ করে সেই প্রভাব। এবং পরে এটা এই যে এটা ইংরেজি অনুবাদ হয়, এটা দুলালাল মনসুর আমাদের অনুবাদ করেন। এটা আমি পাঠাই অলিম্পিয়াতে। অলিম্পিয়া এটাকে তারা বলেছে যে তুমি একটু অপেক্ষা করো, আমাদের একটা বোর্ড আছে, এডিটোরিয়াল বোর্ড, তারা এটা যদি পছন্দ করে তাহলে আমরা এটা করব। আপনার আরো একটি প্রকাশনা রয়েছে, জনক ও জননীর গল্প। জনককেও আপনি বাদ দেননি আপনার লেখা থেকে, দারুণ একটা ব্যাপার। আচ্ছা, এটা একটুখানি 2 মিনিট একটু বলি। সেটা হলো যে তখন তারা আমাকে একটা চিঠি লেখে, এটা অ্যাকসেপ্টেন্স লেটার। সেখানে কেন তারা এই দ্য মাদার
করতে সম্মত হয় সেটার বর্ণনাটা দিয়েছে যে তাদের সমাজটা হলো ব্রোকেন ফ্যামিলি। তাদের এই বাঙালি সমাজে যে মায়ের নেতৃত্বে যে একটা পরিবার, যে একটা একান্নবর্তী পরিবার বা মাকে যে সন্তানরা যেভাবে আগলে রাখে, এটা ওই সমাজে নাই। ওই সমাজে তারা সন্তানরা বড় হলে মা বাবাকে ছেড়ে তারা তাদের মতো করে চলে যায়, তারা স্বাধীন থাকে বা আলাদা হয়ে যায়, কেউ কাউকে মানে মা বাবাকে আর দেখে না। তো তাদের সমাজে এটা পড়ে যদি কিছু প্রভাব ফেলতে পারে সেটা তাদের জন্য একটা বড় দারুণ একটা ব্যাপার। এভাবে তারা এটাকে করেছে। তো সেটা আমার কাছে একটা বড় তারা আসলে কত ভালো লাগার ডিটেইলসে বিষয় কাজ করে ছিল। থাকে বা অনুভূতিগুলো অনেক বেশি তীব্র হয়। হ্যাঁ। আপনি আরো অনেক বিষয় নিয়ে বই লিখেছেন। ইসলামের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক যে কাহিনী আমরা জানি, কারবালার প্রান্তরে ঘটে যাওয়া, সেটা নিয়েও আপনি গবেষণা করেছেন, বই লিখেছেন। এবং বই লেখাটা আসলে খুব কঠিন একটা জিনিস, অনেক বেশি গবেষণা করতে হয়, অনেক বেশি জানতে হয়। এই জিনিসগুলো জেনে আপনার বই লেখা হয়েছে। হ্যাঁ, আমি তো ওই যে আমি বললাম যে আমার প্রথম পড়া উপন্যাস হলো বিষাদ সিন্ধু। সেটার পরে মনে হয়েছে যে এই উপন্যাস পড়ে তো আমাদের যারা পাঠক তারা কিছুই বুঝবে না, এবং ওখানে এত বেশি আবেগ, এত বেশি রূপক ব্যবহার করা হয়েছে এবং ভাষার জটিলতা, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা বহুলভাবে পঠিত হওয়া দরকার। এবং এই ইতিহাসটা ধরেন এমনিতে তো ইতিহাসের বইয়ে মানুষ একরকম ভাবে জানে, কিন্তু ইতিহাসের বই তো সবাই পড়ে না, তাই না? প্রয়োজন ছাড়া কেউ পড়ে না, বা কেউ অতি জানার আগ্রহ থাকলে তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আমি উপন্যাস লিখবো এটা নিয়ে। তিনি 100 বছর আগে একটা উপন্যাস লিখেছেন, তখনকার ভাষা তো একটু জটিল হবেই, তো ভাষা তো কালে কালে এটা বিবর্তন হয়ে হয়ে অনেক সহজবোধ্য হয়েছে। তো আমি সেইটার উপরে আমি তখন লিখলাম কারবালা উপাখ্যান। এখানে রয়েছে প্রিয় 50 গল্প। এখানে এটা সম্পর্কে একটু শুনতে চাই। এখানে কি ছোট গল্প? হ্যাঁ, ছোট গল্প 50টা গল্প আছে। আমি শতাধিক গল্প লিখেছি, তো সেটার মধ্যে থেকে বাছাই করা 50টা গল্প বই, সেটাই হলো 50টি গল্প। আমি নজরুলকে নিয়ে কাজ করেছি, আমি বই যে দেশভাগ থেকে স্বাধীনতা এই সময়কালকে নিয়ে কাজ করেছি। আপনি বলেছিলেন যে জনক জননীর গল্প কাজ করেছেন, আমি নজরুলের বই সাথে সাথেই দেখতে পেলাম। এটা হয়তো বা তাকে নিয়ে লেখা। হ্যাঁ, নজরুলকে নিয়ে লেখা। আচ্ছা, এটা কি কাব্য গ্রন্থ? না, এটা উপন্যাস। আচ্ছা আচ্ছা। এটা হলো, আমরা জানি বিদ্রোহী কবি নজরুল, কিন্তু উনি যে প্রেমের কবি এইটা কিন্তু আমরা জানি না। আমরা যদি আমরা ভাগ করি তাহলে আমরা বলবো অর্ধেক বিদ্রোহী অর্ধেক প্রেমের। কারণ তার বেশিরভাগ গান হলো প্রেমের, অনেক কবিতা আছে তার প্রেমের, এবং তার প্রেমের দিকটা কেউ ফোকাস করেনি, কেউ আলো ফেলেনি। আমার কাছে মনে হয়েছে যে তার যে জীবনের যে প্রেম এটা, এবং যে গানগুলি, মোর প্রিয়া হবে সোরানি দেব খোপায় তারার ফুল, এটা কেউ কল্পনা করতে পারে যে তারা আকাশ থেকে তারা এনে এসে ফুল পরিয়ে দিবে তার প্রিয়াকে? তো এই যে একটা কবির কল্পনা শক্তি, আপনি চিন্তা করেন। স্বপ্নে দেখি একটি নতুন ঘর, হ্যাঁ, দারুণ কিছু গান আছে, দারুণ কিছু লিরিক রয়েছে। হ্যাঁ, অসাধারণ। তো আমার কাছে মনে হয়েছে যে এই দিকটায় আসলে আলো ফেলা দরকার। তা আমি তখন লিখলাম দেব খোপায় তারার ফুল, মানে তার গান থেকেই নেওয়া, কিন্তু তার প্রেমের দিকটা মূলত। এবং একই সাথে কলকাতায় নজরুল জন্মবার্ষিকীতে আপনি সংবর্ধনাও পেয়েছেন, সেই ব্যাপারটিও দারুণ। যেহেতু নজরুলকে নিয়ে কিছু কাজ করেছি, সেই কারণেই তারা মনে করেছে যে এখনো আমি নজরুলকে নিয়ে কাজ করি, তার আরো লেখালেখির চেষ্টা করছি। কিন্তু তারপরেও আমার যেটা জনক জননীর গল্প সেটা হলো মুক্তিযুদ্ধের উপন্যাস আসলে। এটা হলো মানে আমার কাছে মনে হয়েছে যে 71 বাঙালি জাতির, মানে এই জাতিসত্তা এবং বাংলাদেশ, এটা মানে 71 না হলে এটা হতো না। এবং এটা নিয়ে আরো অনেক গবেষণা আছে, এবং এইটাও আমার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার কাছ থেকে ওই কাহিনী শুনে। এই যে জার্নি, একজন জুনিয়র সাংবাদিক থেকে শুরু করে বর্তমানে একটা নিউজ পেপারের সম্পাদক, বর্তমান সিচুয়েশন বা বর্তমানের দায়িত্বটা একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। খুবই বড় জার্নি ছিল। একজন রিপোর্টার গ্রাম থেকে আসা, সে সম্পাদক হবে এবং একটা সংবাদপত্রকে লিড দিবে, এটা তো আসলে কল্পনার বাইরে। তা আমার মনে হয়েছিল যে আমি সম্পাদক হব। আচ্ছা, এটা আমার মানে আমি যখন রিপোর্টার তখন থেকে আমার এইটা একটা ভেতরে ছিল যে আমি সম্পাদক হব কোনো না কোনো একদিন। এবং সেইভাবেই আমি যখন প্রথম আলো ছাড়ি, তখন মতি ভাই আমাকে কোনোভাবেই ছাড়তে চাননি। উনি বলেছেন যে 11 বছর আমি প্রথম আলোতে, এবং অনেক ক্রিটিক্যাল সময় আমি
সেখানে ছিলাম। একটা জন্মের যে পত্রিকাটা একটা বড় পত্রিকা হিসাবে এবং আমার শ্বশুর বলেছিলেন যে তুমি যতদিন থাকো মানে বেঁচে থাকো মতিকে ছেড়ো না। তো মতি ভাই হলো আমাদের প্রিয় এবং আমার শ্বশুরের খুব ঘনিষ্ঠ ছিলেন। তো পরে পরিচয় হয়েছে, আমি তখন তো অনেক পরে আর কি। তো আমি যখন ছাড়ি তখন উনি মতি ভাই বলেছিলেন যে তুমি যেও না এখন এই পত্রিকা। কিন্তু আমার মনে হয়েছিল যে এখন যদি আমি না করি, কারণ ওখানে চিফ রিপোর্টার, স্পেশাল করেসপন্ডেন্ট, তারপরে আমি কি আমার কোনো, আমি দেখলাম যে আমার সামনে আর কোনো পথ নাই, কিন্তু আমার তো টার্গেট হলো আমি সম্পাদক আরো অনেক দূর যাব, অনেক দূর যাব, এবং সেটা আপনি হয়েছেন। হ্যাঁ, তখন মতি ভাই কিন্তু একমাত্র আমি যে আমাকে সম্বর্ধনা দিয়েছিলেন, বিদায়ী সম্বর্ধনা ঢাকা ক্লাবে সম্বর্ধনা দিয়ে আমাকে বিদায় দিয়েছিলেন। তো এটা আমার আসলে স্মৃতিতে সবসময় হয়। তারপরে তো কালের কণ্ঠ, সেখানে আমি অর্গানাইজ করেছি, টিম গঠনে ভূমিকা রেখেছি, এবং তারপরে আমি ডেপুটি এডিটর, এক্সিকিউটিভ এডিটর ছিলাম 7 বছর কালের কণ্ঠে। তারপরে ভারপ্রাপ্ত সম্পাদক হয়েছি। এটা একটা বড় স্ট্রাগলের জায়গা ছিল। হ্যাঁ, এখন সম্পাদনা করছি। মানে আসলে এত অল্প সময়ে মানে আমার যে এই স্বল্প জীবনেও যে অভিজ্ঞতা, এটা বলে অল্প সময়ে বলে শেষ করা যায় না। তবে আমি মনে করি যে মানুষের 3টা জিনিস দরকার। আমার বাবা বলতেন যে সততা, নিষ্ঠা এবং হলো মানে এটারে কি বলে যে কাজের প্রতি একাগ্রতা। এই 3টা জিনিস যদি থাকে তাহলে যে কোনো মানুষ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। এবং মানুষের টার্গেট থাকা উচিত যে আমি এই জায়গায় যাব। আপনার যদি স্বপ্ন না থাকে, আপনার যদি কোনো কিছু আপনি এটা হবেন, সেই স্বপ্নটা আপনার বুনতে হবে। আপনি যদি সেইটা বুনতে না পারেন তাহলে তো আপনার হবে না। যে স্বপ্ন দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে, নিজেকে তৈরি করতে সুন্দর করে বললেন স্যার। আর হলো এটা কোনো শর্টকাট ওয়ে নাই, আপনাকে স্ট্রাগল করতে হবে এবং সেটার জন্য প্রস্তুত থাকতে হবে যে আমার স্ট্রাগল আসবে, সেটার জন্য আমার ভেঙে পড়লে চলবে না, আমাকে সমস্ত বাধা অতিক্রম করে একটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। এবং তার বাস্তব প্রমাণ আপনি। অসংখ্য ধন্যবাদ আজকে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। অনেক কিছু আমরা শিখলাম, দর্শকরাও অনেক কিছু উপকৃত হলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ মাছরাঙার দর্শক এবং কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।